গতকাল আমি বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক তার কথা শুনছিলাম এবং বিশ্লেষণ শুনতেছিলাম যে সে কীভাবে এই ৩২ নাম্বারকে ভাঙা এটাকে সে কীভাবে দেখে এবং সারা দেশে যে ভাঙচুর হয়েছে সেগুলো কীভাবে দেখে সেগুলো সে বিশ্লেষণ করেছেন খুবই চমৎকারভাবে। এবং উনি খুব স্বনামধন্য একজন সাংবাদিক। তার প্রতি ডেফিনেটলি পুরা শ্রদ্ধা রেখেই বলছি যে উনি ভাঙাটাকে সমর্থন করেননি, ভাঙচুরকে সমর্থন করার কিছু নাইও আসলে। আমার কথা হলো উনি এই কথাগুলো বলতে গিয়ে উনি কিছু যুক্তির অবতারণা করেছেন এবং কিছু ইনফরমেশন শেয়ার করেছেন, সেইগুলো নিয়ে কথা। ১ নম্বর, উনি সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা বলেছেন। এরপরে উনি রুয়ান্ডার জেনোসাইডের কথা বলেছেন। সাউথ আফ্রিকার কথা বলতে গিয়ে উনি বলেছেন যে নেলসন ম্যান্ডেলা কখনো অ্যাগ্রেসিভ হননি, উনি রিকনসিলিয়েশনের দিকে গিয়েছেন, পিসফুল মুভমেন্ট করছেন, উনি এমনটাই বলছেন। আমি যদি একটু বাস্তবতা বলি, যেহেতু আমি আফ্রিকাতে কাজ করি এবং আফ্রিকান হিস্ট্রি, আফ্রিকান কালচার, আফ্রিকান পলিটিক্স এগুলোর প্রতি আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে। তো আমি যখন লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার পড়লাম, এটা পড়ার পরে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বা আমি বইয়ে যেটা পড়লাম সেটার সাথে এই যে সাংবাদিক যে কথাটা বললেন সেটার আসলে এমনটা মিল পেলাম না। আমি কেন পেলাম না সেটা হলো যে নেলসন ম্যান্ডেলা অ্যারাউন্ড 27 ইয়ার্স জেল খেটেছেন এই বর্ণ বৈষম্য এবং অ্যাপার্থেড স্টেটের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন। তার পুরো জীবনটাই অলমোস্ট উনি জেলে কাটিয়েছেন। এবং জেলে থেকে উনি কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেটা উনি ওনার বইয়ে চমৎকারভাবে বর্ণনা করেছেন। উনি কিভাবে আর্মড ফোর্সেস ফর্ম করেছিলেন এবং সেটা উনি এক্সপ্লেন করেছেন। একটা পর্যায়ে উনি বলেছেন যে আসলে পিসফুল মুভমেন্ট যখন কাজ হচ্ছিল না তখন ওনারা বেছে নিয়েছিলেন ওনাদের লিডারশিপ, এএনসির, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের লিডারশিপ, তারা বেছে নিয়েছিলেন ভায়োলেন্ট হওয়া এবং তারা একটা মিলিটারি ফোর্সেস তারা গঠন করেছিলেন। এবং ইভেন উনি যখন ছাড়া পান জেলখানা থেকে আসার পরও ওনার এএনসির উপরে অনেক টর্চার হচ্ছিল, তখন উনি এই কথা বলেই ফেলছিলেন যে এখন মনে হচ্ছে যে আবার তার যে মিলিটারি ফোর্সেস আছে সেইগুলোকে এখন ব্যবহার করার উপযুক্ত সময়। এবং আপনাদের হয়তো এটাও জানা থাকবে যে এই নেলসন ম্যান্ডেলাকে ইউএস কিন্তু তাকে টেরোরিস্ট বলে আখ্যায়িত করেছিল, এই নেলসন ম্যান্ডেলাকে। অর্থাৎ আমার কাছে এতটুকু আমি বলবো যে ওনারা এরকম স্বনামধন্য সাংবাদিক, ওনারা যখন একটা তথ্য দিবেন এটা একটু ভেবে চিন্তে দেওয়া উচিত। উদাহরণ দিতে গেলে একটু ডিগ ডাউন করে দেওয়া উচিত। এখন দ্বিতীয় উদাহরণ উনি যেটা শেয়ার করেছেন সেটা হলো রুয়ান্ডার কথা বলেছেন, যে রুয়ান্ডার 94-এ যে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের পরে তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, কিভাবে তারা রিকনসিলিয়েশন করেছে। এটা আমি রুয়ান্ডাতে গিয়েছি এবং রুয়ান্ডাতে বিশেষ করে আমার ইন্টারেস্টই ছিল এই জেনোসাইড এবং জেনোসাইডের ইম্প্যাক্ট এবং ইয়াং জেনারেশন আসলে এটা নিয়ে কি চিন্তা করে এগুলো নিয়ে। আমি ইভেন কিগালি ইউনিভার্সিটি এবং আরও বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি। ইভেন আমি চলে গেছি একেবারেই সেই নর্থ কিভু, এখন যেখানে প্রবলেম হচ্ছে ইস্টার্ন ডিআরসির সাথে M23-র। আমি ওই পর্যন্ত চলে গেছি এবং প্রায় 7টা জেলাতে ঘুরেছি।
বোঝার জন্য যে আসলে তাদের রিকনসিলিয়েশনটা কিভাবে হয়েছে। প্রথমত হলো যে তারা স্বীকার করে নিয়েছে যে গণহত্যা হয়েছিল এবং গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের যারা দেশে ছিল এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেককে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তারা তাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই এই রিকনসিলিয়েশন এবং পিস বিল্ডিংয়ের ব্যাপারগুলো এগুলো তারা ইনকর্পোরেট করছে একেবারে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে, যে তাদেরকে শেখানো হয়েছে যে আসলে রিভেঞ্জ ইজ নট এ সলিউশন। প্রতিশোধ, প্রতিহিংসা এইগুলো রুয়ান্ডার ডিকশনারিতে তারা রাখেনি এবং এই জেনোসাইড নিয়ে রুয়ান্ডাতে কেউ কথা বলার কারো রাইটসও নাই। এটা নিয়ে কেউ কোনো কথাও বলতে পারবে না। হুতু তুৎসিকে মেরেছিল, কিন্তু এই হুতু এবং তুৎসি রুয়ান্ডাতে এই জাতিগত যে বিভেদটা ছিল যেটার কারণে গণহত্যা হয়েছিল, সেই জাতিগত বিভেদ এবং কে হুতু কে তুৎসি এইটা বলার কারো রাইটস এবং লিগালি কেউ রুয়ান্ডাতে যে এই প্রশ্ন কেউ করতে পারে না যে এরকম আপনি কি হুতু নাকি তুৎসি, এটা করতে পারবে না। এটা টোটালি নিষেধ। তো রিকনসিলিয়েশন কিভাবে হয়েছে? রিকনসিলিয়েশন এখন মনে করেন যে হুতু এবং তুৎসি দুজন মিলেই দেশ চালাচ্ছে, কারণ তারা সবাই মেনে নিয়েছে। তাহলে আমি কেন এত কথা বলছি যে সে রিকনসিলিয়েশনের কথা বলছে, যে একেবারে সব কিছু তারা রিকনসাইল করে ফেলেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যে ঘটনাটা ঘটছে ইস্টার্ন ডিএসসির যে M23 এর সাথে, এবং M23 নর্থ কিবু এবং হলো এই ইস্টার্ন ডিএসসির গোমাটা দখল করে নিছে এবং M23-কে সাপোর্ট করছে রুয়ান্ডান মিলিটারি এবং রুয়ান্ডান গভর্নমেন্ট। কেন সাপোর্ট করছে? সাপোর্ট করছে এই কারণেই, M23 হলো এরা হলো তুৎসি, যাদেরকে 94-এ গণহত্যা করা হয়েছিল, যারা গণহত্যার শিকার হয়েছিল সেই তুৎসি। আর এই যে ইস্টার্ন ডিআরসিতে যাদের সাথে এই M23-র ফাইট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তারা কারা? তারা মূলত সেই হুতু যারা 94-এ এই তুৎসিকে হত্যা করেছিল। অতএব আপনি যে বললেন যে রুয়ান্ডার রিকনসিলিয়েশন হয়ে গেছে, এটা এই এক্সাম্পলটা শেয়ার করছিলেন আপনি, কিন্তু আসলে এইটা রিলেভেন্ট না আমাদের কনটেক্সটে। আমাদের কনটেক্সটে রিলেভেন্টটা আমি কেন বলছি যে অফকোর্স আমি এটা আপনার সাথে একমত যে হানাহানি, ভাঙা চূড়া এগুলো আসলে কোনো সমাধান না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের এই সমাধানটা আসবে কিভাবে? পাবলিক অ্যাঙ্গার যেটা বলে, এই অ্যাঙ্গারকে আউট করতে হয়। সেই অ্যাঙ্গার আউট করার ল্যাঙ্গুয়েজটা আমাদের এক একজনের এক এক স্কুল অফ থটস, যে কিভাবে অ্যাঙ্গারটাকে আউট করব। এখন বিপ্লবের যারা অংশীদার তাদের আসলে ভাষা একরকম। আপনি যদি বিপ্লবী না হন তাহলে বিপ্লবীদের ভাষা বুঝতে পারবেন না। আপনার মানে সুশীল ল্যাঙ্গুয়েজ বিপ্লবীরা বুঝবে না। এখন তাহলে কি করতে হবে? তাহলে কি মারামারি করতে হবে? তাও না। এখন ওভারনাইট এটাও হবে না যে রিকনসিলিয়েশনটা হয়ে যাবে। রিকনসিলিয়েশন হওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হলো একটা কালেকটিভ প্রসেস। সেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে এবং এটা একটা টাইম বাউন্ড প্রসেস, যে মানুষের মননে, মানুষের চিন্তায়, মানুষের কর্মে এই রিকনসিলিয়েশনটা থাকতে হবে। যে আমরা কিছু কিছু বেসিক জায়গায় আমাদেরকে এই কোয়েশ্চেনগুলো করা যাবে না। যেমন আমাদের স্বাধীনতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই স্বাধীনতা নিয়ে ফার্দার কোনো রকম পলিটিক্স এবং বিজনেস করা যাবে না। এগুলো একেবারে আমাদের রিকনসিলিয়েশনের পার্ট হবে। আমাদের একজন শত্রু আর একজন বন্ধু এই ধরনের গল্প শোনানো যাবে না স্বাধীনতাকে নিয়ে। যেটা আপনি যখন রুয়ান্ডার এক্সাম্পল দিয়েছেন, রুয়ান্ডাতে এটা করে নাই, যে রুয়ান্ডাতে এটা বলে নাই যে
হুতু তুৎসিকে মারছে, কিন্তু তাদের পাঠ্য বই এটা বোঝানো হয় নাই যে তুৎসিকে ঘৃণা করতে হবে। নো। এই কারণে যেহেতু আমাদের আসলে এই ধরনের শিক্ষা আমাদের মধ্যে ছিল না, এখন আপনাদের মতো যারা জ্ঞানী গুণী, যারা খুবই পপুলার মিডিয়া ব্যক্তিত্ব, তাদের থেকে আসলে জাতি অনেক আশা করে। এখন আরেকটা জিনিস আপনাকে বা সবাইকে আসলে বুঝতে হবে যে এখন যে জেনজি বা ইয়াং জেনারেশন, তাদের আসলে বোঝার ক্যাপাসিটি, তাদের পড়াশোনা একটা অন্য লেভেলের। আপনারা যারা এরকম আগে অনেক প্রথিত যশা সাংবাদিক ছিলেন বা নিজেদেরকে অনেক কিছু মনে করেন, এখন কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই আপনাদের মতো বিজ্ঞজনেরা এখন এই সাধারণ শিক্ষার্থী, এই বিপ্লবীদের ভাষা আপনারা বুঝতে পারতেছেন না। এখন আসলে যদি রিকনসিলিয়েশনের দিকেই যাই, তাহলে আপনার কথা রিকনসিলিয়েশনের পার্ট না। কেন না? কারণ আপনি যেভাবে আপনার এক্সপ্লেনেশনটা দিচ্ছেন আপনার মতো করে, সেটা কিন্তু এই ইয়াং জেনারেশন বুঝছে না। তার মানে দেয়ার ইজ আ ডিসকানেক্ট বিটুইন ইউ অ্যান্ড দ্য ইয়াং জেনারেশন, আই মিন দ্য জেন জি। তাহলে কি করতে হবে? তাহলে আপনার আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। তাহলে কি আমাদেরকে ভায়োলেন্ট হইতে হবে? নো। আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। আবার ওই নেলসন ম্যান্ডেলার কথাই বলতে হয় যে আপনাকে যখন কাউকে যখন কনভিন্স করতে হয়, কাউকে যখন নেগোশিয়েট করতে হয়, তখন আসলে তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। আমি যদি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলি তাহলে সে বুঝবে না। এটাই হলো নেলসন ম্যান্ডেলার আরেকটা শিক্ষা, যেটা হলো আমি ওনার বই থেকে যেটা বুঝতে পেরেছি পড়ে। সুতরাং আসলে আমাদের উচিত না আসলে কাউকে মিসগাইড করা, আর এক্সপ্লেনেশন দিতে যে আরেকটা গ্রুপ তৈরি না করা, যে যারা জানি যে তারা আসলে আমার এই ভাষা বুঝতে পারবে না। অতএব মানে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের খুব কনস্ট্রাকটিভ হওয়া উচিত, ভাঙাচোরা না করা উচিত, এবং সরকারের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখেন তাদের যথাযথ দায়িত্ব পালন করা উচিত। তাহলে এই ভাঙাচোরা বা এইগুলোও হবে না। কিন্তু যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের যদি দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, তাহলে এই বিপ্লবী ছাত্র জনতার রাস্তায় নামার দরকার হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই যারা সুশীল সমাজের নামে যারা আবার বিভাজন তৈরি করছে, তাদের থেকে আসলে দূরে থাকবেন, এবং তাদেরকে এটা ভাবার কোনো কারণ নাই যে তারা অনেক মহাজ্ঞানী, তারা যেটা বলে সেটা বাইবেল কোরআন না। ধন্যবাদ সবাইকে।